কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। আজ তোমাদের বন্ধু জলি চলে এসেছে আরও নতুন একটা গল্প নিয়ে। আজ আমি তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি এটি হলো আমাদের সমাজের ঘটে থাকা গল্প। এরকম গল্প কম বেশি আমাদের চারপাশে অহরহ ঘটে চলেছে। সেরকমই এক বাস্তব গল্প আজ আমার ঝুলি থেকে বার করছি। খিদের জন্য আর সংসারকে একটু ভালো রাখতে অনেক মানুষ অনেক রকম কাজ করে, যা আমাদের মন সায় দেয় না, কিন্তু তাও করতে হয় নিজের ও বাড়ির মানুষের ক্ষুধা নিবারণের জন্য। আর এই দায়িত্ব যদি একটা কিশোরী মেয়ের ওপর এসে পড়ে, তখন সে কী করে সেটাই জানবো আজকের এই গল্পের মাধ্যমে। আজকের গল্পের নাম ক্ষুধার্ত। গল্প রচনা ও কথক জলি সরকার। এই গল্পে রাকার ভূমিকায় পাঠ করেছে অনিমা রায়, মৃণালকান্তি ও সম্রাটের ভূমিকায় সুকান্ত ঘোষ। তোমরা এখনও যদি এই চারুলতার গল্পের ঝুলিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আজই করে ফেলো। লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে। তোমাদের এই ছোট্ট পদক্ষেপ আমাকে প্রতিদিন নতুন করে উৎসাহ দেয় নতুন কিছু করার। অনেক সময় নষ্ট করে ফেলছি না তোমাদের? চলো চলো গল্পটা শুনে আসি। রাত তখন 1টা। পুলিশ স্টেশনে তখন প্রায় সবাই কম বেশি তন্দ্রাচ্ছন্ন। শুধু একজন তার নিজের টেবিলে ল্যাপটপটা খুলে বসে আছে। তার তীক্ষ্ণ চোখ দুটো চঞ্চল হয়ে ল্যাপটপের সামনে বিচরণ করছে। ওর চোখ যাচ্ছে বারে বারে পাশে রাখা মোবাইলের দিকে। দেখে মনে হচ্ছে কারোর ফোনের অপেক্ষায় আছে। হঠাৎ মোবাইলের আলো জ্বলে উঠতেই ও ফোনটি বিদ্যুৎ বেগে হাতে নিয়ে রিসিভ করে কানে ধরে বলল, হ্যাঁ বলো, খবর পাকা তো? যদি ফেক হয় তো তুমি আমার হাত থেকে বাঁচবে না কিন্তু। আমরা 15 মিনিটের মধ্যে আসছি, তুমি ওখানেই থাকবে। অফিসার উঠে মাথার টুপিটা পরে হাতে লাঠি নিয়ে বাইরে বেরিয়ে এসে পরেশ হাবিলদারকে বলে, কুইক, 2-3 জন লেডি অফিসার নিয়ে গাড়িতে বসো, আমি আসছি। তাড়াতাড়ি যাও। পরেশর কথা মতো চলে গেল। উনি হলেন এসআই সম্রাট অধিকারী। বয়স সেই 27-28-এর মতো। বেশ লম্বা, সুঠাম, মেধিন শরীর, গায়ের রং শ্যামবর্ণ। অনেকদিন ধরে চেষ্টা ছিল শহরের অলিতে গলিতে গজিয়ে ওঠা মধুচক্রগুলোকে সমূলে নাশ করার জন্য, কিন্তু প্রতিবারেই ও নিরাশ হতো। ও আজ মনে মনে শপথ করেছে আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। 5 মিনিটের মধ্যেই ওরা রেডি হয়ে গন্তব্যে রওনা দেয়। পনেরো মিনিটের মধ্যে ওরা গন্তব্যে পৌঁছে যায়। জিপ থেকে নেমে দেখে একটা সরু গলি, তার শেষ প্রান্তে 4তলা পুরনো আমলের একটা বাড়ি। বাড়িটি প্রায় ভগ্নদশা। বাড়িটির গা বেয়ে অমরত্ব লাভ করা কিছু গাছের চারা ইতিউতি গজিয়ে উঠেছে। জায়গাটা বেশ স্যাঁতস্যাঁতে ও দুর্গন্ধযুক্ত। সম্রাট বেশ সাবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ওর বন্দুকটা 2 হাত দিয়ে সামনে ধরা। পিছনে 2টো মহিলা অফিসার ওর মতোই অতি সাবধানে ওকে অনুসরণ করছে। সম্রাট আর লেডি অফিসার তাদের নিজেদের পজিশন নিয়ে নির্দিষ্ট দরজাটা লক্ষ্য করে লাথি মারতেই দরজাটা সপাটে খুলে যায়। নিচে মেন গেটে 2টো কনস্টেবল পথ আগলে দাঁড়িয়ে, যাতে কেউ এখান দিয়ে পালাতে না পারে। সম্রাট লাথি মারতেই দরজা খুলে যায়, আর সামনে দেখতে পায় রমণ ক্রিয়ারত কিছু নারী পুরুষকে। তারা ওকে দেখে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে। লেডি অফিসার একে একে সবাইকে বার করে আনে ঘর থেকে। উপর থেকে কিছু নারী পুরুষকেও ধরা হয় এক অবস্থায়। পুলিশ স্টেশনে প্রায় 15 জনের মতো মহিলা যৌন ব্যবসায়ীকে ধরে আনা হয়েছে। ওদের মধ্যে অনেকেই অনেক কথা বলছে। কেউ কেউ আবার সম্রাটকে লোভ দেখাচ্ছে যে যদি ছেড়ে দেয় তো ফার্স্ট সার্ভিস ফ্রি করে দেবে। এরকম বেশ কিছু কথা ভেসে আসতে থাকে সম্রাটের কানে। সম্রাট উঠে গিয়ে লকআপের তালা খুলে ভিতরে ঢোকে ওদের সাথে কথা বলার জন্য। সম্রাট ভিতরে আসতেই সবাই একটু দূরে সরে যায়। কনস্টেবল ভিতরে এসে একটা চেয়ার দিতেই সম্রাট তাতে বসে সবাইকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। এদিকে
বাইরে বেশ কিছু উকিল এসেছে তাদের নিজেদের ক্লায়েন্টদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা বেশ কিছু মেয়েদেরও বের করে নিয়ে যায়। এখন লকআপে 5টি মেয়ে অবশিষ্ট আছে। তাদের সবার বয়স প্রায় 18 থেকে 22-এর মধ্যে। এদেরকে কেউ ছাড়িয়ে নিয়ে যায়নি। হয়তো তাদের মাথায় কোনো ক্ষমতাবান লোকের হাত নেই, তাই। সম্রাট একে একে সবার নাম জানতে চায়। সবার নাম শোনার পর ও বলল, তোমরা তো বেশ ছোট, তো এখানে কিভাবে এলে? আর কেমন ভাবে? এটা ছাড়া কি অন্য কোনো কাজ ছিল না বেঁচে থাকার জন্য? কে দেবে বাবু ভালো কাজ? কথাটা শুনতেই সম্রাট মুখ ঘুরিয়ে দেখে যে দূরে একটি মেয়ে দামি কাপড় পরা আর মুখে পান চিবোতে চিবোতে কথাগুলো বলে। সম্রাট তার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ায়। মেয়েটি ওর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, আপনি দেবেন নাকি ভালো কাজ? কেন? তোমরা চাইলে কি সৎ পথে থেকে কোনো কাজ করতে পারো না? ঠিকানাটা দিন তাহলে। কথাটা বলেই মেয়েটি সম্রাটের কাছ থেকে সরে অন্যদিকে গিয়ে বসে আর ওর পূর্বের কাহিনী বলতে শুরু করে। এই এই আপনাদের মতো লোকেদের জন্যই আমাদের জন্ম হয়। আপনাদের মতন ভদ্র লোকেরাই অসহায় মেয়েদের সুযোগ নেন তাদের শরীরের খিদে মেটানোর জন্য। আর আমরা পেটের খিদে মেটানোর জন্য এইসব করে থাকি। স্যার, কেউ জন্ম থেকে এরকম হয় না। এই সমাজের ক্ষুধার্ত মানুষগুলোর জন্য একটা নিষ্পাপ মেয়ে এখানে এসে পড়ে। কেউ আমরা শখে করি না এই কাজ, পেটের জ্বালাই করি। আমার দুটো ছোট ভাই বোন আছে, তাদের মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য করি এ কাজ। কার ভালো লাগে বলুন তো স্যার, প্রতি রাতে একটা অনুভূতিহীন সহবাস করার জন্য? কিন্তু কিন্তু তাও আমাদের করতে হয় পেটের জ্বালায়। এতক্ষণ কথাগুলো বলে মেয়েটি থামে। সম্রাট এতক্ষণ কথাগুলো শুনে মনে মনে বলে, ও যা বলছে সব ঠিক বলছে, একটাও মিথ্যে না। হে এদের তো ভদ্র সমাজই জন্ম দেয়। তোমার নাম কি? কোথায় থাকো? রাকা আমার নাম, বাড়ি বনগাঁও। রোজ শহরে আসো তুমি? না, রোজ না। যেদিন ভালো কাস্টমার পাই তারাই আমাকে আসতে বলে, নয়তো আমি লোকালে করি। সালা, আজ প্রথম এলাম আর আজই ফেঁসে গেলাম। ধুর, বাড়িতে ভাই বোনটা একা একা কী করবে কে জানে। তোমার ভাই বোন আছে? হ্যাঁ, ওরা পড়াশুনো করে। ভাই 4-এ পড়ে আর বোনটা এবার মাধ্যমিক দেবে। খুব পড়াশুনোয় ভালো দুজনেই। আচ্ছা, তোমার ভাই বোন যখন জানতে পারবে যে তুমি কিভাবে রোজগার করছো, তখন ওরা তোমাকে ক্ষমা করবে? তোমার কি মনে হয়? ওরা কি করে জানতে পারবে? এই আপনি ওদের বলে দেবেন না তো? আচ্ছা, এই জন্যই আমায় সব কিছু জানতে চাইছিলেন, তাই তো? দেখুন, আমি বলে দিচ্ছি, আমার ভাই বোনকে এখানে টানবেন না। আমার কথার উত্তর কিন্তু দিলে না রাকা। কি উত্তর শুনতে চাইছেন আপনি? হ্যাঁ, সবার মতো ওরাও আমাকে ঘেন্না করবে, তাই তো এত দূরে আসছি, যাতে ওরা জানতে না পারে। তাহলে ছেড়ে দিচ্ছ না কেন এসব? আমি ছেড়ে দিলে ওদের মানুষ করব কি করে? রাকা, তুমি এখানে কিভাবে এলে? স্যার, আমি এরকম ছিলাম না। আমার নাম রুক্মিণী ধর। সেখান থেকে হয়ে গেছি রাকা। আমিও আমার বাবা মা ভাই বোনদের সাথে বেশ ভালোই ছিলাম আমার গ্রামে। বাবা একটা কারখানায় কাজ করত। তখন আমার বয়স মাত্র 15, সবে মাধ্যমিক দিয়েছি। আমার ইচ্ছে ছিল বড় হয়ে টিচার হবার। একদিন হঠাৎ খবর পেলাম বাবার কারখানায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সবাই ছুটে যাই, কিন্তু বাবা ততক্ষণে আমাদের ছেড়ে চলে গেছে পরলোকে। এরপর 2 মাস কেটে যায়। কারখানা থেকে বলেছিল কিছু টাকা দেবে, কিন্তু এতগুলো দিন কেটে যায়, সেখান থেকে কোনো খবর আসে না। মা বাধ্য হয়ে 3-4 বাড়ি রান্নার কাজ করত, তাতেই আমাদের কোনো রকমে চলতো। কিন্তু আমার পড়াশুনো বন্ধ হয়ে যায়।
মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম আমি, জানেন, কিন্তু আর পড়াশুনো হলো না। একদিন মা কারখানায় যায় টাকার জন্য, কিন্তু মাও আর ফিরে আসে না। আমি খোঁজ নিতে গেলে ওখানকার দারোয়ান বলল, ইনামে এখানে কেউ আসেনি, বলেই আমাকে ঠেলে ফেলে দেয়। আর ঠিক তখনই একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ায়। সেখান থেকে এক সুন্দর পোশাক পরে এক মাঝবয়সী লোক নেমে আসে। আমার থেকে সব কিছু জানতে চায়। আমি সব কিছু বলাতে উনি আমাকে ওনার কেবিনে নিয়ে যায়। লোকটির নাম মৃণাল কান্তি জানা, বয়স এই 45-এর মতো। উনি এই কোম্পানির ম্যানেজার। তোমার বাবার সব টাকা আমি দেওয়ার ব্যবস্থা করে দেব, আর এতটাই দেব যে যা তোমার কল্পনার অতীত। কিন্তু বদলে আমি কি পাবো? আমি গরিব, আমার দেবার কিছুই নেই। আর যদি কিছু থাকতো তো আমি নিশ্চয়ই দিতাম। অনেক কিছু দেবার আছে, তো তুমি চাইলে অনেক কিছু দিতেই পারো। পরিষ্কার করে বলুন, আপনি ঠিক কী বলতে চাইছেন? তোমাকে মাঝে মাঝে আমার সাথে ঘুরতে যেতে হবে। তোমার সব খরচা আমার। কি রাজি? উনি কথা বলার সময় আমার শরীর স্পর্শ করতে চাইছিলেন, কিন্তু আমি ওনার মনোবাসনা বুঝতে পেরে বলি, আমার কিছু লাগবে না। কোনো তাড়াহুড়ো নেই, আমি তোমার উত্তরের জন্যে অপেক্ষা করব। আমি ওনাকে ঠেলা দিয়ে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসি। তারপর আমি 2-4টে বাড়িতে ঘর মোছা আর বাসন মাজার কাজ নিই, কারণ আমি তখন ভালো করে রান্না করতে পারতাম না। আমার তো আর বসে থাকলে হবে না, ছোট ছোট 2 ভাই বোন আমার দায়িত্বে। কিন্তু ওখানেও বিপদ। কথাই আছে না, 2 চোখ যেদিকে যায় সাগর শুকায় যায়। আমারও সেই অবস্থাই ছিল। দুপুরবেলায় আমি একটা বাড়িতে কাজ করে ওখানে একটু বিশ্রাম করে আবার বিকেলে কাজের জন্য বের হই। আমি সেদিন রান্নাঘরের এক কোণে শুয়েছিলাম, আর সেদিন বাড়ির কর্তাগিন্নি দুজনে গিয়েছিলেন বাড়ির বাইরে। শুধু বাড়িতে ওনার ছেলে ছিল। সেই সুযোগে ছেলেটি আমার কাছে এসে আমাকে রেপ করার চেষ্টা করে। আমি যখন সবাইকে চিৎকার করে বলি, তখন কেউ আমার কথা বিশ্বাস করেনি, উল্টে আমাকে বাজেভাবে অপমান করে। তার জন্য আমার বাকি কাজগুলো আমার হাত থেকে চলে যায়। সেদিন আমার মনে হলো এভাবে আমি বাঁচতে পারবো না, তার থেকে ওই লোকটার প্রস্তাব মেনে নেওয়াটাই ভালো। তাতে আমার ভাই বোনগুলো তো ভালোভাবে বাঁচতে পারবে। উনি আর 5 জনের মতন আমাকে ছিঁড়ে খাবে না। বলেছিল রাজি হলে অনেক কিছু দেবে, তাই না চাইতে এই বিষ আমি পান করলাম। বিষ শুধু মহাদেব পান করেননি স্যার, আমার মতো অনেক মেয়েরা তাদের সংসারকে একটু সুখে রাখার জন্য প্রতিদিন এই বিষ পান করে চলেছে। 2 বছর আগে উনি মারা যান। তারপর থেকেই আমি এইভাবে। পাশে বসে থাকা মেয়েগুলোর কম বেশি এক গল্প। কেউ কেউ তো ভালোবেসে তার হাত ধরে শহরে এসেছিল, আর সেই তাকে এখানে বিক্রি করে দিয়ে গেছে। সবার সব কথা মন দিয়ে শুনছিল সম্রাট। আমি যদি তোমাদের সৎভাবে পাচার পথ দেখাই, তোমরা যাবে সেখানে? উঠে দাঁড়িয়ে কথাটা বলে সম্রাট। সবাই ওর দিকে তাকিয়ে মুখ দেখছে। তারপর সবাই কৌতূহলী দৃষ্টিতে সম্রাটের দিকে তাকায়। 2 মাস কেটে গেছে। রাকা ও তার সাথে থাকা মেয়েরা উজ্জ্বলা বলে একটি হোমে আছে। সেখানে তারা নানা রকম হাতের কাজ করে, পড়াশোনা করে, সেলাই করে, আবার সেগুলো দেশে ও বিদেশে বিক্রির জন্যও যায়। আর রাকার ভাই ও বোনের পড়াশোনার খরচা ওই এনজিওই করে থাকে। ওদের তো খিদের জ্বালা মিটল, কিন্তু সমাজে এমন কিছু মানুষ এখনও আছে, তাদের কোনো দিন শারীরিক খিদে মিটবে না। ওরা ক্ষুধার্ত
থেকেই যাবে চিরদিন। এক্ষেত্রে ক্ষুধার্ত কাকে বলা যায়? কেমন লাগলো বন্ধুরা গল্পটি? এই গল্প আমাদের সমাজেরই গল্প। এরকম রাকা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সমাজে। তাদের অসহায়তার সুযোগ নিয়ে প্রতিদিন নিজেদের ক্ষুধা নিবারণ করছে এই সমাজের কিছু সভ্য মানুষেরাই। আসল ক্ষুধার্ত তো তারাই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে যাবেন। আবার আসবো এরকম নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন। টাটা।